আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আমি সাজিয়া আফরোজ ঝিনুক, তোমাদের যুক্তিবিদ্যা বিষয়ের ইনস্ট্রাক্টর। যাদের যাদের যুক্তিবিদ্যা আছে ঝটপট লাইভে জয়েন হয়ে যাও। আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, সব কিছু ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। আজকে আমরা পড়ব দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পার্টটুকু আমাদের ক্লাস হয়ে গেছে। আজকে পার্ট 2 এর ক্লাস হবে। পাশাপাশি আমরা পড়ব সিকিউ এবং এমসিকিউ। তো তোমাদের কি অবস্থা, কেমন আছো, পড়াশোনার কি খবর, এভরিথিং যা কিছু হোক আমাকে একটু জানাও। তোমাদের সাথে আগে একটু কথা বলি, তারপর ক্লাস করবো ইনশাল্লাহ। ক্লাস গ্রুপে হচ্ছে না? গ্রুপে হচ্ছে না ক্লাস? আচ্ছা, দেখি কি অবস্থা সবার, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এবং আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, আমরা আজকে পড়ব হচ্ছে সংজ্ঞার নিয়মাবলীটুকু আমাদের পড়া হয়নি। আমরা তার আগের যতটুকু ছিল অতটুকু আমরা পড়ে ফেলেছি, যে কার কার সংজ্ঞা দেওয়া যায় এবং কোনটার সংজ্ঞা দেওয়া যায় না, এতটুকু আমরা পড়ে ফেলেছি। এবার বাকি যে টপিকগুলো আছে ওইগুলো আমরা এখন পড়ব। তো সবাই ঝটপট আগে লাইভটাতে জয়েন হয়ে যাও। আচ্ছা, আমি ভিউজ দেখতে পাই না কেন? আচ্ছা, ক্লাস যেহেতু পেজে হচ্ছে তার মানে ক্লাসটা অবশ্যই কি করতে হবে? শেয়ার করতে হবে। না, ঠান্ডা লাগছে না, আমরা ফ্যান চালাই দিয়ে ক্লাস নিচ্ছি। আপু আপনি এত সুন্দর, তাহলে ক্লাস করব কিভাবে? এখন ক্লাস কিভাবে করতে হয় এটার একটা ভিডিও তোমাদের আমরা অতি দ্রুত পেজে দিব, তোমরা অবশ্যই দেখে নিবা যে ওখান থেকে কিভাবে ক্লাস করতে হয়। ঠিক আছে? আচ্ছা, অবশ্যই শেয়ার করতে হবে। প্রথম কাজ কি? অবশ্যই তোমরা শেয়ার করে দিবা। ক্লাস হচ্ছে আগে শেয়ার করে দাও। আমি শেয়ার করে দিচ্ছি, তোমরা সবাই একটু শেয়ার করে দাও। ক্লাসটা শেয়ার করে দিয়ে আমাকে একটু ডান বলো যে হ্যাঁ ডান, ক্লাস শেয়ার করে দিয়েছি। আদাব আপু, আদাব, নমস্কার। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ক্লাস শেয়ার করে দাও। ক্লাস শেয়ার করে দিয়ে আমাকে জানাও যে হ্যাঁ ক্লাস শেয়ার করেছি। ক্লাস শেয়ার করে দাও। শেয়ার ডান, ভেরি গুড। শেয়ার ডান, ইশফাক্তার, ভেরি গুড। ক্লাস শেয়ার করে দাও সবাই। আমরা 1 মিনিট ক্লাসটা শেয়ার করে দেবো। আমরা সবাই ক্লাস আগে শেয়ার করব সবাই। আচ্ছা, এখন আর একটা জিনিস বলো, সেটা হচ্ছে আমরা যে দ্বিতীয় পত্রের যতটুকু আমরা পড়লাম, প্রথম অধ্যায়ে যে পার্ট 1 এর ক্লাসটুকু হয়েছে, সেই পার্ট 1 এ তোমরা পড়েছো কিনা, মানে ওইটুকু তোমাদের কমপ্লিট কিনা, ওখানে কোথাও কোনো সমস্যা আছে কিনা, বা পড়ার পরে বোঝো নাই এমন মনে হয়েছে কিনা আমাকে একটু জানাও যারা ক্লাস করেছো। থ্যাংক ইউ নাইমা, শেয়ার করে দিছি, ভেরি গুড। আচ্ছা, 235 আছে হচ্ছে ক্লাসে। ক্লাসটা তোমরা একটু শেয়ার করে দাও, দেখি 500 হয় কিনা, আজকের ক্লাসে 500 হয় কিনা, একটু শেয়ার করে দাও সবাই। একটু ক্লাসটা শেয়ার করে দাও আর মেনশন করে দাও যাদের যাদের যুক্তিবিদ্যা আছে, একটু মেনশন করে দাও। আচ্ছা, আমরা কি ক্লাস শুরু করে দেই? আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আচ্ছা, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রিয়া আপু, আপনাকে অনেক সুন্দর লাগতেছে আজকে। কেন অন্যদিন সুন্দর লাগে না, শুধু আজকে লাগছে? মাহাদি হাসান জায়েদ আপু, আজকে আপনার ক্লাস নতুন করছি। আচ্ছা, সমস্যা নাই, নতুন করছো, এরপর থেকে রেগুলার ক্লাস করবা। কমপ্লিট আপু। আচ্ছা,
অনুপপত্তিগুলোতে সমস্যা, হ্যাঁ অনুপপত্তিগুলো আমরা এখন পড়বো। আচ্ছা দেখো আমরা ক্লাসটা শুরু করে দেই। আমাদের এখান থেকে আমাদের পড়া শেষ হয়েছিল, আমরা এখান থেকে শুরু করবো। দেখো সংজ্ঞার নিয়মাবলী, মানে সংজ্ঞার যে 5টা নিয়ম আছে সেই নিয়মাবলী, যেটা অনুপপত্তি। অনুপপত্তি মানে কি? অনুপপত্তি মানে হচ্ছে ভুল, যেটা হচ্ছে নর্মালি আমরা ভুল বলি, যুক্তিবিদ্যার ভাষায় সেটাকে অনুপপত্তি বলা হয়। যেমন কোনো একটা নিয়ম লঙ্ঘন করাকে, যে কোনো নিয়ম লঙ্ঘন করাকে বা নিয়ম না মানাকে আমরা সাধারণ বাংলা ভাষায় যেরকম বলি নিয়ম না মানা, নিয়ম লঙ্ঘন করা, যুক্তিবিদ্যার ভাষায় সেটাকে বলা হয় অনুপপত্তি বা নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি। আপু আমার নামটা একটু বলেন। নাইমুল আবরার নাহিম। আচ্ছা নাইমুল আকবর নাহিম, আচ্ছা ভেরি গুড। দেখো আধুনিক যুক্তিবিদরা সংজ্ঞা প্রদানের জন্য 5টি নিয়ম বেঁধে দিয়েছেন। তাহলে সংজ্ঞার নিয়ম কয়টি? সংজ্ঞার নিয়ম 5টি। এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে সংজ্ঞার নিয়ম কয়টি। অপশনে থাকে 2, 3, 5, 4, ম্যাক্সিমাম দাগায় আসে 3, যে সব কিছুর তো 3ই হয়, তাহলে সংজ্ঞার নিয়মও তাহলে 3টা হবে। এখানে প্রথম ভুল করো, সংজ্ঞার নিয়ম হচ্ছে 5টা। তাহলে এটা কি? আধুনিক যুক্তিবিদরা সংজ্ঞার নিয়ম বেঁধে দিয়েছেন কয়টি? 5টি। এই 5টি নিয়মকে যৌক্তিক সংজ্ঞার নিয়মাবলী বলা হয়। এই 5টি নিয়মকে কি বলা হয়? যৌক্তিক সংজ্ঞার নিয়মাবলী, মানে নিয়ম কানুন বলা হয়। যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি। নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি, দেখো যৌক্তিক সংজ্ঞার যে 5টি নিয়ম উল্লেখ করা হয়েছে সেগুলোকে লঙ্ঘন করলে নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি ঘটে। তাহলে যৌক্তিক সংজ্ঞার যে 5টা নিয়ম আছে সেই নিয়মটাকে যদি লঙ্ঘন করা হয় তাহলে এই নিয়মগুলো লঙ্ঘন করলে নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি বা নিয়ম লঙ্ঘন করলে যে ভুল হয় সেই ভুলটাকে যুক্তিবিদ্যার ভাষায় কি বলা হচ্ছে? অনুপপত্তি বলা হচ্ছে। আমি আবারও বলছি, একটু খেয়াল করো যে নর্মালি নিয়ম লঙ্ঘন করলে আমরা যেটা ভুল করি সেটাকে কি বলা হয়? ভুল বলা হয়। কিন্তু যুক্তিবিদ্যার ভাষায় নিয়ম লঙ্ঘন করার ফলে যখন কোনো ভুল হয় তখন সেই ভুলটাকে বলা হয় অনুপপত্তি। নিম্নে সেগুলো নিয়ে আলোচনা করা হলো। দেখো যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়মে বলা হয়েছে কোনো পদের সংজ্ঞায় যাত্রার্থের পূর্ণ উল্লেখ করতে হবে। যৌক্তিক সংজ্ঞায় কি বলা হয়েছে? কোনো পদের যাত্রার্থের পূর্ণ উল্লেখ করতে হবে। তার মানে যাত্রার্থ মানে গুণের দিক, কমও করা যাবে না বেশিও করা যাবে না, একদম পূর্ণ যাত্রার্থে প্রকাশ করতে হবে। এগুলো আমরা পার্ট 1-এর ক্লাসে পড়েছি, যেটা আমাদের স্বপ্নপূরণ প্রিমিয়াম ব্যাচে ক্লাস হয়েছে। স্বপ্নপূরণ প্রিমিয়াম ব্যাচে যে আমাদের ক্লাস হয়েছে সেখানে আমরা পার্ট এতটুকু পড়েছি। আচ্ছা তাহলে কি যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম, 1 নাম্বার নিয়ম কি? পদের সংজ্ঞায় যাত্রার্থের, পদের যে আমরা সংজ্ঞাটা দিচ্ছি, যেমন মানুষ পদের সংজ্ঞা দিচ্ছি কি? মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীবন। তাহলে এই যে মানুষ, এই পদটার যে আমরা কি দেব? সংজ্ঞা দেব। এই মানুষ পদের একদম পূর্ণ যাত্রার্থ মানে সম্পূর্ণ গুণের এখানে প্রকাশ করতে হবে। গুণের কমও করা যাবে না প্রকাশ, বা গুণের বেশিও করা যাবে না। যদি আমরা গুণের কম বেশি প্রকাশ করি তাহলে 3টা নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি ঘটে। 4টা নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি ঘটে। 1 নাম্বার নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি কি? বাহুল্য সংজ্ঞা। বাহুল্য সংজ্ঞা কোথায় হয়? আমরা যদি 1 নাম্বার নিয়ম লঙ্ঘন করি তাহলে বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি হতে পারে, অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি হতে পারে, অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি হতে পারে, অবান্তর লক্ষণজনিত অনুপপত্তি বলা হয়। আচ্ছা এখন আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিই যে এই টপিকগুলা কি, একটু তোমাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখানে কি আছে? বাহুল্য সংজ্ঞা। 1 নাম্বার আমরা কি পড়ছি? আমরা পড়ছি যে কোনো পদের সম্পূর্ণ শুধুমাত্র যাত্রার্থটুকুই প্রকাশ করতে হবে। যাত্রার্থের কমও প্রকাশ করা যাবে না বেশিও প্রকাশ করা যাবে না। যাত্রার্থের বেশি কোনগুলো? যেমন যাত্রার্থ মানে গুণের দিক, তাহলে তেমন গুণ আছে কি? উপলক্ষণ আছে, অবান্তর লক্ষণ আছে। উপলক্ষণ কোনটা? যেটা তোমার যাত্রার্থের অংশ, সরাসরি যাত্রার্থ না কিন্তু যাত্রার্থের অংশ বিশেষ। যেমন কি? দেখো যেমন চিন্তাশীলতা। আচ্ছা এই চিন্তাশীলতা ধরো মানুষের একটা গুণ, এটা কি যাত্রার্থের জীববৃত্তি বা বুদ্ধিবৃত্তির অংশ?
বা এটাকে কি জীববৃত্তি? জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। তাহলে তোমার একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে তোমার যৌক্তিক সংজ্ঞায় শুধুমাত্র জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি এই দুইটাই প্রকাশ পাবে। জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তির বাইরে কোনো কিছু প্রকাশ পাবে না। জীববৃত্তি মানে জীবন বা জীব, কথা শেষ। যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব, কথা শেষ, ঠিক আছে? তাহলে শুধুমাত্র জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি প্রকাশ পাবে, এর অতিরিক্ত কোনো কিছু প্রকাশ পাবে না। এর অতিরিক্ত কিছু হইতে পারে তোমার অতিরিক্ত গুণ, অবান্তর গুণ, উপলক্ষণ। তাহলে উপলক্ষণ কোনটা? যেমন এই যে চিন্তাশীলতা, যেমন আমি যদি বলি মানুষ হয় চিন্তাশীল প্রাণী, মানুষ হয় চিন্তাশীল প্রাণী, তাই না? প্রাণী যখন বললাম তখন এর মধ্যে জীববৃত্তিটা চলে আসলো। প্রাণী যখন বলছি আমি, প্রাণীর মধ্যে জীববৃত্তিটা চলে আসছে। আর এই চিন্তাশীলতাটা কি জাত্যার্থর বুদ্ধিবৃত্তি থেকে আসছে বলো তো? এটা কি বুদ্ধিবৃত্তির অংশ? আমি তো বলতাম মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব। যখন বুদ্ধিবৃত্তি আমি সরাসরি বলবো তখনই সম্পূর্ণ জাত্যার্থ প্রকাশ পাবে, কিন্তু আমি বুদ্ধিবৃত্তি না বলে কি বলছি? আমি বলছি চিন্তাশীলতা। এই চিন্তাশীলতা কোথা থেকে এসেছে? এই চিন্তাশীলতা এসেছে হচ্ছে মানুষের তোমার এই বুদ্ধিবৃত্তি থেকে। বুদ্ধিবৃত্তি যে আছে, এই বুদ্ধিবৃত্তি থেকে মানুষের চিন্তা করার ক্ষমতাটা আসে। তার মানে এটা কি বুদ্ধিবৃত্তিরই একটা অংশ, যেটা সরাসরি বুদ্ধিবৃত্তি বা জীববৃত্তি নয়, কিন্তু জীববৃত্তি বা বুদ্ধিবৃত্তির একটা অংশ, মানে শাখা প্রশাখার মতো। সেটাকে বলা হয় হচ্ছে উপলক্ষণ, ঠিক আছে? তাহলে এই যে ধরো কি বিবেক, চিন্তা, অনুমান, এই জিনিসগুলো কোথা থেকে আসে? বুদ্ধিবৃত্তি, মানুষের বুদ্ধিবৃত্তি থেকে আসে। তাহলে বুদ্ধিবৃত্তির অংশকে বলা হয় হচ্ছে তোমার কি উপলক্ষণ। তাহলে যখন একটা তোমার পদের উপলক্ষণ প্রকাশ পাবে তখন সেটাকে বলা হবে হচ্ছে বাহুল্য সংজ্ঞা। যখন উপলক্ষণ প্রকাশ পাবে তখন সেখানে কোন ধরনের অনুপপত্তি হবে? বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি হবে। তাহলে এটা মাথায় রাখতে হবে। উপলক্ষণ কি তোমাদের বুঝালাম। উপলক্ষণ যখন প্রকাশ পাবে জাত্যার্থের তোমার জীববৃত্তি অথবা বুদ্ধিবৃত্তি বাদ দিয়ে জাত্যার্থের জীববৃত্তি অথবা বুদ্ধিবৃত্তির অংশ উপলক্ষণটা প্রকাশ পাবে, তখন সেখানে বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি হবে। একটা বুঝালাম, একটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। এটা ক্লিয়ার কিনা আমাকে জানাও। আচ্ছা, 293 ক্লাস করতেছে, আমরা একটু শেয়ার করে দিই, আমাকে একটু কমেন্ট করে জানাও ক্লিয়ার কিনা। এই পানি ভালো? শিওর? টাটকা পানি। আচ্ছা, এখানে দেখি মিজানুর রহমান। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। জি আপু ক্লিয়ার, আপু ক্লিয়ার 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 ক্লিয়ার। আচ্ছা, ভেরি গুড, ওকে আপু ক্লিয়ার। আচ্ছা, এতটুকু ক্লিয়ার। আবার উপলক্ষণ আইসিটি ক্লাস চাই আপু। তুমি রেগুলার না হলে তুমি চাইবাই, শুধু ক্লাস আর করতে পারবে না। আইসিটি ক্লাস হয়, আইসিটি ক্লাসই বেশি হয়। আপু উপলক্ষণটা আবার বলেন, আবার একটু বুঝান। আমি আবারও বলছি, আমি জানতাম কেউ না কেউ মিস করবে। সেটা কি? সরাসরি জীববৃত্তি, কিন্তু বুদ্ধিবৃত্তি না। সরাসরি জীববৃত্তি বা বুদ্ধিবৃত্তি কোনটা? মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব। এখানে সরাসরি জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি প্রকাশ পেয়েছে। এই জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি ব্যতীত জীববৃত্তি বা বুদ্ধিবৃত্তির অংশ প্রকাশ পেলে সেটাকে তোমার উপলক্ষণ বলা হয়। যেমন চিন্তা করার ক্ষমতা, যেমন কি ধরো মানুষ হয় তোমার কি ক্ষুধার্ত প্রাণী, বা বাঘ একটি ক্ষুধার্ত প্রাণী। তখন মানুষ না দিয়ে আমি এখানে তোমাকে বলছি বাঘ। ধরো বাঘ একটি ক্ষুধার্ত প্রাণী, ঠিক আছে? ক্ষুধার্ত প্রাণী। এই যে ক্ষুধার্ত, এটা তো জীববৃত্তি বা বুদ্ধিবৃত্তিকে সরাসরি প্রকাশ করছে না। এই ক্ষুধা গুণটা কোথা থেকে এসেছে? মানুষের যে জীববৃত্তি বা পশু পাখির যে জীববৃত্তি, প্রাণীর যে জীববৃত্তি আছে, জীববৃত্তি মানে জৈবিক চাহিদা, ক্ষুধা, তৃষ্ণা, ঘুম, এই যে নিদ্রা, এই জিনিসগুলো যে আছে, এই জৈবিক চাহিদা বা মৌলিক চাহিদা, এটা আসছে কই থেকে?
জীববৃত্তি থেকে আসছে। কোথা থেকে আসছে? জীববৃত্তি থেকে আসছে। তাহলে সরাসরি জীববৃত্তিকে নির্দেশ না করে জীববৃত্তির একটা অংশ বা সরাসরি জীববৃত্তি বা বুদ্ধিবৃত্তিকে নির্দেশ না করে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, সেটাকে উপলক্ষণ বলে। যেমন ক্ষুধার্ত প্রাণী, আমি যদি বলতাম ঘুমন্ত প্রাণী, ঘুমন্ত প্রাণী, তাই না? তাহলে এটা কই থেকে আসতো? ঘুমন্তটাও জীববৃত্তি থেকে আসতো। আমি যদি বলতাম যে বাঘ একটি, বা এখানে যদি আমি বলি যে শেয়াল, শেয়াল একটি বুদ্ধিমান প্রাণী, বুদ্ধিমান প্রাণী, তাহলে এখানে কিন্তু সরাসরি বুদ্ধিবৃত্তিটা প্রকাশ পাইছে। শিয়াল একটা বুদ্ধিমান প্রাণী, তাহলে কি সরাসরি বুদ্ধিবৃত্তিটা প্রকাশ পাইছে। আর যখন আমি বলবো যে শিয়াল একটা তোমার কি, বা এই যে যদি আমি বলি শিয়াল একটা চতুর প্রাণী, এই চতুরটা কি, এই চতুরটা কোথা থেকে আসছে? বুদ্ধিবৃত্তি থেকে আসছে। তাহলে সরাসরি জীববৃত্তি বা বুদ্ধিবৃত্তি না, কিন্তু জীববৃত্তি বা বুদ্ধিবৃত্তির অংশ, বা জীববৃত্তি বা বুদ্ধিবৃত্তির একটা শাখা, বা সেখান থেকে এসেছে। যেমন চিন্তা করার ক্ষমতা কোথা থেকে এসেছে? মানুষের বুদ্ধিবৃত্তি থেকেই চিন্তা করার ক্ষমতাটা আসে। ক্ষুধা কোথা থেকে এসেছে? জীববৃত্তি থেকে এসেছে। ঘুম কোথা থেকে এসেছে? জীববৃত্তি থেকে এসেছে। মানে জীববৃত্তি বা বুদ্ধিবৃত্তিরই অংশ, কিন্তু ইনডাইরেক্টলি তখন সেটাকে উপলক্ষণ বলা হয়। আর যখন কোনো পদের উপলক্ষণ প্রকাশ পায় তখন সেটাকে বাহুল্য সংজ্ঞা বলা হয়। শুধুমাত্র জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি এই দুইটাই যখন প্রকাশ পাবে তখন সেটাকে যৌক্তিক সংজ্ঞা বলা হবে। এর ব্যতীত যদি উপলক্ষণ প্রকাশ পায় তখন সেটাকে বাহুল্য সংজ্ঞা বলা হবে। এরপরে 2 নাম্বার টপিক দেখো, অবান্তর। অবান্তর লক্ষণজনিত অনুপপত্তি। অবান্তর কি? যে গুণটার কোনো মানেই নাই, যেটা কথাটা অবান্তর। যেমন কি ধরো, মানুষ হয় হাস্যপ্রিয় প্রাণী, লিখলাম না, দেখো, মানুষ হয় হাস্যপ্রিয় প্রাণী। এই যে হাস্যপ্রিয়, মানুষ হাসে, এই গুণটা কি জীববৃত্তি থেকে এসেছে? না। বুদ্ধিবৃত্তি থেকে এসেছে? না। যেটা জীববৃত্তির অংশ না, বুদ্ধিবৃত্তির অংশ না, সেটাকে বলা হয় হচ্ছে অবান্তর লক্ষণ। যেমন মানুষের চুল হয় কালো, এই যে চুল কালো, এই গুণটা হচ্ছে অবান্তর গুণ, এটাকে বলা হয় অবান্তর লক্ষণ। তাহলে যখন অতিরিক্ত বা অবান্তর কথা বলা হবে, অবান্তর গুণ প্রকাশ পাবে, তখন সেটাকে অবান্তর লক্ষণজনিত অনুপপত্তি হবে। তারপরে কি? অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, মানে ব্যক্তার্থের দিক থেকে বেড়ে যাবে। আর অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি মানে পদের ব্যক্তার্থের দিক থেকে, অব্যাপক হচ্ছে ব্যক্তার্থের দিক থেকে কমে যাবে। আর অতি মানে কি? অতি মানে বেশি, আর অতিব্যাপক মানে ব্যক্তার্থের দিক থেকে বেড়ে যাবে। এটা হবে হচ্ছে তোমার 1 নাম্বার নিয়ম লঙ্ঘন করলে এই 4টি সংজ্ঞাজনিত অনুপপত্তিটা ঘটে। 1 নাম্বার নিয়মটা যদি আমরা লঙ্ঘন করি তাহলে এই 4টা নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি ঘটে। ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। আপু সিভিক্স ক্লাসটা কি হবে না আমাদের, প্লিজ বলেন। অবশ্যই হবে, তোমরা খুব দ্রুতই সিভিক্স ক্লাস পেয়ে যাবা। তোমাদের জন্য নতুন আপডেট আসছে, বনি ভাই খুব দ্রুতই তোমাদের জানায় দিবে। তোমাদের পরিণতির জন্য বেস্ট টিচার আসতেছে, তোমাদের অবশ্যই ক্লাস হবে। পাশাপাশি আমাদের যে প্ল্যাটফর্মের যে তোমাদের তৌফিক ভাইয়া ক্লাস নেয়, ভাইয়া খুবই অসুস্থ, এই জন্য ভাইয়া আপাতত ক্লাস নিতে পারছে না, কিন্তু ভাইয়া তোমাদের 10-12 তারিখ থেকে ইনশাল্লাহ ক্লাস নিবে। ক্লিয়ার আপু, ক্লিয়ার আপু। যুক্তিবিদ্যা খুব কম পারি, এই জন্য তোমাকে যুক্তিবিদ্যা পড়তে হবে, যুক্তিবিদ্যা অনুশীলন করতে হবে। যেখানে তোমার দক্ষতা কম সেখানে তোমাকে বেশি পরিচর্যা করতে হবে। পারি না, পারবো না, হবে না, এমন কোনো কথা আসলে নাই। এমন কোনো কথা নিজের পার্সোনাল ডিকশনারিতে অন্তত রাখার কোনো মানে নাই। তুমি যদি চেষ্টা করো তুমি অবশ্যই পারবা। যে জায়গায় তোমার খামতি আছে, যে জায়গায় তোমার কি আছে, দুর্বলতা আছে, সেই জায়গাগুলোকে কি করতে হবে? আরও বেশি তোমাকে সেখানে সময় দিতে হবে, সেই জায়গাটাকে আরও বেশি পরিচর্যা করতে হবে, সেই জায়গাটাকে আরও বেশি যত্ন করতে হবে, সেই জায়গাটাতে আরও বেশি সময় দিতে হবে। তুমি যদি সেখানে সময় দাও, পরিচর্যা করো, সেখানটায় যদি তুমি যত্ন করো, তোমার জন্য অবশ্যই সেটা ইজি হয়ে যাবে, তুমি অবশ্যই সেটা পারবা। যেটা তুমি পারছো না, যেটা তোমার মনে হচ্ছে যে না আমি এই জিনিস পারবো না, সেই জিনিসের তুমি প্র্যাকটিস
প্র্যাকটিস করো, সেই জিনিসের তুমি চর্চা করো, একদিন চর্চা করো, 2 দিন করো, 3 দিন করো, 4 দিন করো, 5 দিন করো, এভাবে তুমি লাগাতার ওই জিনিসটার পেছনে লেগে থাকো। তুমি যখন অবশ্যই ওই জিনিসটার পেছনে লেগে থাকবা, ওই কাজটা ওই জিনিসটা হতে বাধ্য, সেটা হতেই হবে, সেটা অবশ্যই হবে। এমন কোনো কিছু নাই, প্রকৃতির নিয়মে এরকম কোনো কিছুই নাই যে তুমি চেষ্টা করছো তুমি পারো নাই, বা তুমি কোথাও একটা সময় দিছো, মানে কোথাও একটা এফোর্ট দিছো, প্রায়োরিটি দিছো, তুমি সেখান থেকে কিছু না কিছু ফিডব্যাক পাবাই। তুমি যদি নেক নিয়াতে, তারপরে তোমার শুদ্ধ মনে যদি তুমি কোনো কিছু চেষ্টা করো, কোনো কিছু জায়গায় যদি তুমি সময় দাও, তুমি যদি কোনো কিছু জিনিস যত্ন করো, সেখান থেকে অবশ্যই তুমি ফিডব্যাক পাবা। তাহলে যে পড়াশোনার ক্ষেত্রে জিনিসটা তেমন, যে আমি এই সাবজেক্টটা পারতেছি না বা এই বিষয়টা পারতেছি না, আমার এই পড়াটা হচ্ছে না, সেই পড়া বা সেই সাবজেক্টে সেই জায়গায় তোমার যেখানে খামতি আছে সেখানে তোমাকে আরেকটু বেশি সময় দিতে হবে, সেখানে তোমাকে আরেকটু বেশি পরিচর্যা করতে হবে, আরেকটু বেশি যত্ন করতে হবে। তাহলে যখন তুমি এই জিনিসগুলো করবা, আরেকটু টাইম দিবা, তখন তুমি অবশ্যই সেখান থেকে ভালো কিছু ফিডব্যাক পাবা, তোমার তখন ওই জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। তো পারি না, পারবো না, আমার দ্বারা হবে না, এই জিনিসগুলো নিজের ডিকশনারিতে কখনোই রাখবা না। অবান্তর লক্ষণটা মানে অবান্তর জিনিস, যার কোনো ভ্যালু নাই, যেটা জাত্যার্থের অংশ না, তোমার বুদ্ধিবৃত্তির অংশ না, মানে তোমার জীববৃত্তির অংশ না, বুদ্ধিবৃত্তির অংশ না, এক কথা সেটা জাত্যার্থের কোনো অংশই না, সেটাকে অবান্তর বলা হয়। যেমন আমি উদাহরণ দিয়ে দিলাম, মানুষ হয় হাস্যপ্রিয় প্রাণী, মানুষ হাসে, এটা কি তার জীববৃত্তির তোমার হচ্ছে বুদ্ধিবৃত্তি বা জীববৃত্তির অংশ না, এটা কোনো কিছুরই অংশ না। তাহলে মানুষ হয় হাস্যপ্রিয় প্রাণী, এটা একটা অবান্তর লক্ষণ। মানুষের চুল হয় কালো, মানুষের চোখের মনি হয় কালো, তারপরে কি ব্যাঙের পা হয় লম্বা, এই যে জিনিসগুলো বলতেছে এগুলো হচ্ছে কি অবান্তর কথা। অবান্তর কথা মানে ভ্যালুলেস কথা। অনেকে বলে না এই অবান্তর কথাবার্তা বলিস না, যেটার কোনো মূল্য নাই, যেটার কোনো দাম নাই, যেটার কোনো গুরুত্ব নাই, এরকম অবান্তর জিনিসকেই বলা হয় হচ্ছে অবান্তর লক্ষণজনিত অনুভব। অবান্তর লক্ষণ মানে অবান্তর গুণ যখন প্রকাশ করা হবে, যে কোনো পদের যখন অবান্তর গুণ প্রকাশ করা হবে, তখনই সেটাকে অবান্তর লক্ষণজনিত অনুপপত্তি বলে। আপু প্রথম পত্র পড়াবেন না, প্রথম পত্র ফ্রিতে তোমাদের ক্লাস হবে না, ফ্রিতে দ্বিতীয় পত্রের 6টা ক্লাস তোমরা পাবা, এবং প্রথম পত্রে আমাদের পেইড কোর্সে অলরেডি ক্লাস হচ্ছে, সামনে আমাদের নতুন পেইড ব্যাচ লঞ্চ হবে, তোমরা চাইলে সেখানে ভর্তি হতে পারো। সেখানে আমরা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, সিকিউ এমসিকিউ, অধ্যায়ের বিস্তারিত আলোচনা, মেগা ক্লাস সব কিছুই নিব ইনশাল্লাহ। ঠিক আছে, তারপরের দেখো 2 নাম্বারটা কি আছে, আমরা 2 নাম্বারটা একটু পড়ি। দেখো, যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুসারে বলা হয় যে পদের সংজ্ঞা দিতে হবে, সেই পদটি থেকে সংজ্ঞাটি স্পষ্টতর হতে হবে। তার মানে কি, যুক্তিবিদ্যা মাথার উপর দিয়ে চলে যায়, আপু কিছু বুঝি না, তোমাদের মাথায় মানে ধরে মাথার উপরে বাড়ি দেওয়া উচিত। তোমরা সারা জীবন বই নিয়ে বসো যে তোমরা বুঝবা, একদিন লাইভ ক্লাস করে মানে তোমরা দাঁড়াও, ম্যাডাম দেখতে কেমন, ম্যাডাম কি পরে আসছে, ম্যাডামের চুল কত বড়, ম্যাডামকে সুন্দর বলবো না অসুন্দর বলবো, ম্যাডামকে জাজ করবো, ম্যাডাম আপনি মাথা ওড়না দিয়ে আসলে আপনাকে আরো ভালো লাগতো, আপনি হিজাব পরে আসলে আপনাকে আরো ভালো লাগতো, এই যে এই জিনিসগুলো তোমরা বলার জন্যই ব্যস্ত থাকো। সারা জীবন বই নিয়ে তো তোমরা বসো না, বুঝবা কোন ঘোড়ার টিম। যারা যারা বলছো যে যুক্তিবিদ্যা আমার মাথার মধ্যে ঢোকে না, মাথার উপর দিয়ে যায়, ওরা যুক্তিবিদ্যা পড়েই না, ওরা যুক্তিবিদ্যা প্র্যাকটিসই করে না। যে আমি বইটা খুললাম, তুমি রেগুলার 7 দিন যুক্তিবিদ্যা পড়ো, রেগুলার 7 দিন 1 ঘন্টা করে তুমি যুক্তিবিদ্যার পেছনে টাইম দাও, যুক্তিবিদ্যার পেছনে টাইম দাও, মানে 7 দিন দাও 1 ঘন্টা করে। আমি এখানে দাঁড়ায় চ্যালেঞ্জ করে যাচ্ছি, তুমি অবশ্যই বুঝবা, তোমার তো ডেডিকেশনই নাই। আমাদের সমস্যা হচ্ছে আমাদের ডেডিকেশন নাই, ডেডিকেশন ছাড়া কোনো কিছুই সম্ভব না। তো এরকম
অবান্তর কথা আমার ক্লাসে এসে বলবা না। তুমি যদি বলো যে আপু আমি পড়ছি, আমি 7 দিন টাইম নিয়ে পড়ছি, আমার মাথার মধ্যে কিছু ঢোকে নাই, আমি বুঝি নাই, আমি তোমাকে পড়াবো, দরকার হলে আমি তোমাকে এই অনলাইন ক্লাসের বাইরেও আমি তোমাকে অনলাইনে আমি তোমাকে পড়াবো, আমি তোমার ক্লাস নিব, আমি তোমাকে বুঝাবো। তুমি যদি মানে পড়ার পরে যদি তুমি না বুঝো, আর এই যে অবান্তর কথা আমার ক্লাসে বলবা না যে আপু পড়ছি বুঝি না, আপু সব মাথার উপর দিয়ে যায়, তা আমি কি তোমার মাথার মধ্যে দিয়ে সব ঢুকাই দিব যদি তুমি না পড়ো? আপু পড়ি বাট মনে থাকে না, এটারও কারণ আছে। পড়ার পরেও মনে না থাকার কারণ কি? পড়তে বসাই, এই তো পড়বো 10 মিনিট পরে ফোন দেখবো, ফোনে ওই যে অমুক ইয়ে রিস্তা কে কেহলাতা হের এততম পর্ব আছে, ওই পর্বটা দেখা লাগবে, তারপরে ওই যে তারপরে স্টার জলসার ওই নাটকটা দেখতে হবে, তারপরে ওই নাটকটা দেখবো, তারপরে ওটা বাদ দিয়ে একটা কোরিয়ান সিরিজ দেখবো, পাকিস্তানি ড্রামা দেখবো, এই পড়া শেষ করে উঠবো। তারপরে তো আবার বাবুর সাথেও কথা বলতে হবে, বাবু কি খাইছে, বাবু না খাইলে তো আমি খাবো না। মানে এরকম অনেক কিছু মাথার মধ্যে যখন ঘুরে তখন পড়লেও পড়া মনে থাকে না। আমাকে পড়তে হবে, আমি পড়বো, আমার পড়া মাথার মধ্যে কেউ ঢুকবে না, মাথায় ঢুকবে না, যাবে কই? অবশ্যই মাথায় ঢুকতে হবে। তারপরেও যদি তুমি পড়ো, তোমার যদি বুঝতে অসুবিধা হয়, এই জন্যই আমি এখানে দাঁড়াইছি, এই জন্যই ক্লাস নিচ্ছি, যে তুমি পড়ছো, তুমি পড়ার পরেও যে জিনিসগুলো যখন আমি ক্লাস নিব, আমি তোমাদেরকে বুঝাবো, তখন তোমাদের জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের আর একটা সমস্যা আছে কি, না বুঝে পড়া, মনে না থাকার আর একটা কারণ হচ্ছে তোমরা না বুঝে অনেক সময় পড়ে যাও, শুধু যে না আমাকে পড়তে হবে, আমি পড়ে যাচ্ছি, না বুঝে পড়লে আবার পড়া মনে থাকে না। এই জন্য ক্লাসগুলো করতে হয়। এই জন্য তোমাদের কি আমরা ক্লাস নিচ্ছি, যে আমরা জানি মানবিক বিভাগদের নিয়ে কেউ আসলে ওইভাবে চিন্তা করে না, সায়েন্স কমার্স নিয়ে চিন্তা করলে মানবিক বিভাগ নিয়ে চিন্তা করে না। মানবিক বিভাগের অনেক সাবজেক্ট আছে যেগুলা না বুঝলে কখনোই সম্ভব না, তার মধ্যে অন্যতম হচ্ছে যুক্তিবিদ্যা। তো এই জন্যই আমরা তোমাদের কথা চিন্তা করছি, আমরা মানবিক বিভাগ নিয়ে কাজ করছি, যে আমরা তোমাদের পড়াবো, আমরা তোমাদের ক্লাস নিব, আমরা তোমাদের বুঝাবো, এবং আমাদের বোঝানোর পরবর্তীতে গিয়ে তোমরা সেই জিনিসটার ফাইনাল রিভিশন করবা। যখন তুমি ফাইনাল রিভিশন করবা তখন তুমি 100% বুঝবা। এরকম 3টা ব্যাচ আমরা পড়াচ্ছি, 23, 24, তারপরে এই যে তোমাদের 25 আমরা পড়াচ্ছি। এরকম অনেকেই প্রথমে ছিল যে আপু বুঝি নাই, কিন্তু যখন এইভাবে যে গাইডলাইন ওদের দিছি বা যেভাবে ওদের পড়তে বসে, ওরা যখন এরা ফলো করছে তখন ওরা অবশ্যই পারছে। তো হাইপার হওয়া যাবে না, টেনশন করা যাবে না যে আমি পড়লে পারবো না, এই মানে এই জিনিসটা মাথায় আনাই যাবে না। তোমার সবসময় কনফিডেন্স থাকতে হবে, কনফিডেন্স সবসময় হাই থাকতে হবে, যে হ্যাঁ আমি পড়লে পারবো, আমি পড়বো, আমি চেষ্টা করবো, আমি রেগুলার ক্লাস করবো, আমি বোঝার চেষ্টা করবো। তারপরেও যদি না বোঝো বাবা, আমরা আসি, আমরা বুঝাবো, সমস্যা নেই। আচ্ছা, তারপরে দেখো 2 নাম্বার নিয়ম, যৌক্তিক সংজ্ঞার 2য় নিয়মে বলা হচ্ছে যে পদের সংজ্ঞা দেব, আমরা যে পদের সংজ্ঞা দেব, যেমন আমরা কি ধরো মানুষ পদের আমরা সংজ্ঞা দিব, সেই পদটি থেকে সংজ্ঞাটি স্পষ্টতর হতে হবে। যেমন আমরা কি মানুষ পদের সংজ্ঞা দিব, এই সংজ্ঞাটি কি হতে হবে, স্পষ্টতর হতে হবে। যেমন কি এই মানুষ পদের সংজ্ঞা একটা কথার মধ্যে আমাকে মানুষ পদের সমস্ত কিছু ওখানে ক্লিয়ার করে দিতে হবে। যেমন মানুষ বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব। তাহলে এইখানে যে আমি কথাটা লিখলাম, এখানে না বোঝার মতো কিন্তু কোনো কথা বলা হয়নি বা কোনো কঠিন ভাষা ব্যবহার করা হয়নি। যে মানুষ পদটার আমি সংজ্ঞা দিলাম, সেই সংজ্ঞাটি কি হতে হবে, স্পষ্টতর হতে হবে, পরিষ্কার হতে হবে, তোমার বুঝতে যাতে সুবিধা হয়। ঠিক আছে, সংজ্ঞায় কোনো দুর্বোধ্য বা রূপক ভাষা ব্যবহার করা যাবে না। দুর্বোধ্য ভাষা মানে কঠিন ভাষা, তাই না? জানে তোমার গাছ হয় শেকড় বাকল সম্পূর্ণ উচ্চতর একটা বৃহৎ জিনিস, যেরকম করে
কোনো কঠিন ভাষা ব্যবহার করা যাবে না। আবার রূপক ভাষা মানে কি, কোনো কাব্যিক ভাষা, কবিতার ভাষা বলা যাবে না। কবি হয় মাধুর্যের প্রচারক, উট হয় মরুভূমির জাহাজ, তারপরে তোমার রূপের মাধুরীতে ছড়িয়ে পড়ছে দুনিয়া। এই যে এরকম যে কাব্যিক কিছু কিছু মানুষ আছে, আমাদের যেখানে যারা ক্লাস করতেছো 300 জন, এর মধ্যে বহুত কবি আছে। এরাই যে মেয়েদের ইনবক্সে কবিতা লিখে পাঠায়, কিন্তু যুক্তিবিদ্যায় যখন কবিতার জিনিসটা আসে তখন আর বোঝে না যেটা কবিতার কথা বললো, দুর্বোধ্য বললো না রূপক বললো। অথচ সে একটা বড় কবি, সে একবার মেসেঞ্জারে কবিতা লিখে ফাটায় ফেলায়, দেখবে আবার পোস্টও করে কবিতা লিখে লিখে। এরকম বহুত আছে, তোমরা ক্লাস করতেছো এরকম। তাহলে দুর্বোধ্য ভাষা কি, মানে কঠিন ভাষা, যেটা কখনো মানে উচ্চারণ করতেই তোমার দাঁত ভেঙে যাবে, এরকম কথা হচ্ছে দুর্বোধ্য ভাষা। আর রূপক ভাষা হচ্ছে কবিতার কাব্যিক ভাষা। তাহলে যৌক্তিক সংজ্ঞায়, মানে আমরা যে সংজ্ঞাটা দেব, এই সংজ্ঞাটায় কখনো রূপক ভাষা বা তোমার কি যে তোমার দুর্বোধ্য ভাষা মানে কঠিন ভাষা ব্যবহার করা যাবে না। সংজ্ঞায় সবসময় পরিষ্কার, শুদ্ধ, সহজ, সাধু বাংলা ভাষা ব্যবহার করতে হবে, যাতে এই পদটা কি হয়, সংজ্ঞাটা অনেক বেশি স্পষ্ট হয়। দেখো, তাহলে এই জিনিসটা যদি আমরা করি তাহলে দুইটা নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি হয়। দুইটা নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি হয়। কি কি অনুপপত্তি হয় আমরা একটু দেখি। একটা হচ্ছে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, আর একটা হচ্ছে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি মানে যখন তুমি দেখবা যে একটা সংজ্ঞায় কি ব্যবহার করা হয়েছে, একটা সংজ্ঞায় যখন তোমার রূপক ভাষা ব্যবহার করা হয়েছে, মানে কাব্যিক ভাষা ব্যবহার করা হয়েছে, তখন সেটাকে বলা হবে হচ্ছে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। আর একটা সংজ্ঞায় যখন তুমি দেখবা যে মানে কঠিন ভাষা ব্যবহার করা হয়েছে, তখন সেটাকে বলা হবে হচ্ছে তোমার দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। জাস্ট এতটুকু ক্লিয়ার কিনা। আমরা দুইটা নিয়ম পড়লাম, এখনো 3টা নিয়ম বাদ আছে। আমি 2টা নিয়মই 30 মিনিট হলো তোমাদের পড়াইছি। এর থেকে বিশ্লেষণ করে, এর থেকে ক্লিয়ার করে আর কেউ তোমাদের পড়াইতে পারবে না। তো এখন আমাকে বলো যে এই 2টা জিনিস যে পড়াইলাম এটা ক্লিয়ার কিনা, আমাকে একটু কমেন্ট করে জানাও। দেখো, আমাকে জানাও, একটু কমেন্ট করে জানাও যে ক্লিয়ার কিনা, আমাকে একটু জানাও। দেখি ক্লিয়ার। বাহুবলী চিল্লাচ্ছে, হ্যাঁ আমাদের এখানে বাহুবলী আছে, না লাগবে না। তারপরে শাকিব খান আছে, সবাই আছে। আচ্ছা, তারপরে দেখো 3 নাম্বার, যৌক্তিক সংজ্ঞার 3য় নিয়ম লঙ্ঘন অনুসারে বলা হয় সংজ্ঞায় কোনো শব্দের প্রতিশব্দ বা সামর্থক শব্দ ব্যবহার করা যাবে না। মানে সংজ্ঞায় যে কোনো শব্দ একবারই ব্যবহার করতে হবে, সংজ্ঞায় যে কোনো শব্দ 2বার ব্যবহার করা যাবে না। যেমন শিক্ষক, শিক্ষকতা করেন, এই শিক্ষক এবং শিক্ষকতা একই জিনিস, এই কথা 2বার ব্যবহার করা যাবে না। গ্লোসিয়ার হয় বরফের নদী, গ্লোসিয়ার মানেই বরফের নদী, তো গ্লোসিয়ার হয় বরফের নদী বলা যাবে না। অক্সিজেন হয় গ্যাস, অক্সিজেন মানেই গ্যাস, সেটাকে আলাদা করে বলা যাবে না। তাহলে সংজ্ঞায় যখন তোমার কি করা হয়, একই শব্দ 2বার ব্যবহার করা হয়, তখন সেখানে কি হয়, মানে সামর্থক শব্দ ব্যবহার করা যাবে না। এই নিয়ম লঙ্ঘন করলে তাকে চারক সংজ্ঞাজনিত অনুপপত্তি বলে। তাহলে তুমি যদি দেখো যে কোনো সংজ্ঞায় এরকম এক শব্দ 2বার ব্যবহার করা হয়েছে, তাহলে সেখানে কি হবে, সেখানে চারক সংজ্ঞাজনিত অনুপপত্তি হবে। কি হবে, চারক সংজ্ঞাজনিত অনুপপত্তি হবে। এখন তোমাদের মাথায় রাখতে হবে যে 1 নাম্বার নিয়ম কি এবং 1 নাম্বার নিয়ম লঙ্ঘন করলে কি কি হয়। আচ্ছা, অবশ্যই নোট করতে হবে যারা ক্লাস করতেছে, এবং নোট আমাদের চলো শিখি এইচএসসি
25 এবং 26 ব্যাচ বাই চলো শিখি যে টেক্সট গ্রুপটা আছে, ওই গ্রুপে তোমাদের কি করতে হবে, অবশ্যই নোট পোস্ট করতে হবে। এবং আমি যে জিনিসগুলো তোমাদের আলাদা আলাদা করে বলছি এগুলো অবশ্যই নোটের মধ্যে থাকতে হবে। তাহলে কি তোমাকে মুখস্থ করতে হবে কি 5টা নিয়ম। 1 নাম্বার নিয়ম কি এবং 1 নাম্বার নিয়ম লঙ্ঘন করলে কোন নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি ঘটে, 2 নাম্বার নিয়মটা কি এবং সেই নিয়ম লঙ্ঘন করলে কি ঘটে, 3 নাম্বার নিয়মটা কি এবং সেই নিয়মটা লঙ্ঘন করলে কি ঘটে। তাহলে 3 নাম্বার নিয়মটা হচ্ছে সংজ্ঞায় কোনো সামর্থক শব্দ ব্যবহার করা যাবে না। যদি আমি সংজ্ঞায় সামর্থক শব্দ ব্যবহার করি তাহলে আমার চারুক সংজ্ঞাজনিত অনুপপত্তি হবে। এটা গেল 3 নাম্বার নিয়ম। এবার আমরা 4 নাম্বার পড়বো। দেখো, যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম হলো সংজ্ঞায় সর্বদা সদর্থক ভাষা ব্যবহার করতে হবে। সদর্থক মানে কি আমরা প্রথম পত্রে পড়েছি এবং তাছাড়াও আমরা জানি সদর্থক মানে হচ্ছে হ্যাঁ বাচক আর নয়ার্থক মানে না বাচক। তোমার সংজ্ঞায় কখনো নয়ার্থক শব্দ ব্যবহার করা যাবে না, মানে স্বরে অ লাগানো না বাচক কোনো কিছু তোমার সংজ্ঞায় থাকবে না। যদি না বাচক কোনো কিছু থাকে তখন সেটাকে কি বলা হয়, নয়ার্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি বলা হয়। তাহলে তোমার 4 নাম্বার নিয়ম কি, সংজ্ঞায় সবসময় সদর্থক ভাষা ব্যবহার করতে হবে। সদর্থক মানে সংজ্ঞাটা সবসময় হ্যাঁ বাচক হতে হবে। যেমন মানুষ হয় মরণশীল প্রাণী, তারপরে মানুষ নয় অমর। যখন আমি বলবো মানুষ নয় অমর, ওই যে নয়টা যখন বললাম মানে এটাকে আমি না করছি, অস্বীকার করছি। যখন আমি না করছি, অস্বীকার করছি তখন সেটা নয়ার্থক বাক্য হয়ে যাচ্ছে। আর যখনই না হবে, অস্বীকার করা হবে তখন সেটা নয়ার্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি হয়ে যাবে। এই জন্য সংজ্ঞা কী করতে হবে, সবসময় সদর্থক ভাষা ব্যবহার করতে হবে। সবসময় হয় হয়, মানুষ হয় এটা, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব, মানুষ হয় অমুক, শিক্ষক হয় আমাদের গুরু, এই যে এরকম জিনিসগুলো ব্যবহার করতে হবে। হয় নয় কখনো ব্যবহার করা যাবে না, না কখনো ব্যবহার করা যাবে না, কখনো অস্বীকার করা যাবে না, তাহলে নয়ার্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি হয়ে যাবে। এটা ছিল আমাদের 4 নাম্বার নিয়ম। এবার আমাদের লাস্ট নিয়ম হচ্ছে 5 নাম্বার নিয়ম। দেখো 5 নাম্বার নিয়ম কি, যৌক্তিক সংজ্ঞার 5ম নিয়মে বলা হয় যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সাথে সংজ্ঞার্থ পদ সহজভাবে রূপান্তরযোগ্য হতে হবে। তাহলে আমরা যে পদের সংজ্ঞা দিচ্ছি সেই পদের সাথে সংজ্ঞার্থ পদ, সংজ্ঞার্থ পদ মানে যে সংজ্ঞাটা আমি দিলাম সেটা, তাহলে সংজ্ঞার সাথে সঙ্গীয় পদের সাথে সংজ্ঞার্থ পদের সমান সমান মিল থাকতে হবে। যেমন ধরো আমি কি মানুষ পদের মানুষ পদের সংজ্ঞা দিলাম হচ্ছে কি মানুষ হয় শিক্ষিত জীব, ঠিক আছে। এবার দেখো এই মানুষটাকে বলা হয় হচ্ছে সঙ্গীয় পদ। সঙ্গীয় পদ আর এটাকে বলা হয় হচ্ছে সংজ্ঞার্থ পদ। সংজ্ঞার্থ পদ মানে যেটার আমরা সংজ্ঞা দিলাম, সংজ্ঞার্থ পদ। এবার একটু খেয়াল করো, এই মানুষ পদের সংজ্ঞায় আমি কি বলছি, মানুষ পদের সংজ্ঞায় আমি বলছি যে মানুষ হয় শিক্ষিত জীব। তাইলে আমি শুধু শিক্ষিতর কথা বলছি, মানুষ কি অশিক্ষিত নাই? অবশ্যই অশিক্ষিত আছে, তাই না? মানুষ কি শুধুমাত্র শিক্ষিত না, অশিক্ষিত অনেকে আছে। তাহলে শিক্ষিত বলার পরে অশিক্ষিতরা কি হয়ে গেছে, বাদ পড়ে গেছে। অশিক্ষিত মানুষ যারা ছিল তারা বাদ পড়ে গেছে। তাহলে ব্যাক্তার্থের দিক থেকে এই মানুষ এবং এই সংজ্ঞার্থ পদ কিন্তু সমান সমান হলো। এই মানুষের মধ্যে শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, সভ্য মানুষ, অসভ্য মানুষ সবাই আছে। তাহলে আমি সংজ্ঞায় এসে দিচ্ছি কি মানুষ হয় শিক্ষিত জীব। তাহলে আমি শুধু শিক্ষিতর কথা বলছি, অশিক্ষিতরা বাদ পড়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, তোমার যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সাথে সংজ্ঞার্থ পদ সহজভাবে রূপান্তরযোগ্য হতে হবে। মানে এইটা আর এইটা সমান সমান হতে হবে সহজভাবে। তোমার কি এইটাকে যে আমি রূপ পরিবর্তন করলাম সেটা সহজ হতে হবে এবং সহজভাবে রূপান্তর হতে হবে। অর্থাৎ সংজ্ঞার্থ পদের ব্যাক্তার্থ হবে সঙ্গের ব্যাক্তার্থের সমান। মানে এই সঙ্গীয় যে পদটা, এই সঙ্গীয় পদের ব্যাক্তার্থ হবে এই ব্যাক্তার্থের সমান সমান। এই দুইটা হবে কি সমান সমান। এই নিয়ম লঙ্ঘন করলে 2টি নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি ঘটে। এক হচ্ছে অতি ব্যাপক আর হচ্ছে অব্যাপক। অব্যাপক মানে ব্যাক্তার্থের দিক থেকে কম। তাহলে এই যে ব্যাক্তার্থের দিক থেকে কম হয়ে গেছে, এখানে মানুষ আছে আর এখানে আছে শুধু শিক্ষিত, তাহলে ব্যাক্তার্থের দিক থেকে কম। যখন ব্যাক্তার্থের দিক থেকে কম হবে তখন এখানে কি হবে, অতি ব্যাপক সংজ্ঞাজনিত অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি হবে।
আর অব্যাপক হবে কি, যখন এটা বেড়ে যাবে তখন সেটাকে বলা হবে হচ্ছে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। তাহলে এই নিয়ম লঙ্ঘন করলে কি হয়, অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে এবং অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। এই 5টা নিয়ম আমরা পড়লাম। এই 5টা নিয়ম ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। এর উদাহরণগুলা আমি আবার পড়বো, এর উদাহরণগুলো নিয়ে আবার আরো ডিটেলসে পড়বো। ক্লিয়ার কিনা আমাকে জানাও। ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, এবার আমরা নেক্সটে যাই। দেখো যৌক্তিক সংজ্ঞার যে তোমার ভুল করলে যেগুলো হয়, যেমন আমরা এখন উদাহরণ করি, কবি হয় মাধুর্য ও আলোকের প্রচারক। এটা কি হয়েছে, দেখো এটা কি, কবি হয় মাধুর্য ও আলোকের প্রচারক। এখানে আমাদের কি কাব্যিক ভাষা ব্যবহার করা হয়েছে। কাব্যিক ভাষা ব্যবহার করা হয়েছে জন্য এটা রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। এতক্ষণ যা করছো, এখন এই উদাহরণগুলো একটু মনোযোগ দিয়ে পড়ো, তাহলে বুঝতে পারবা। বেদনা হয় আনন্দের অভাব। অভাব মানে কি, নাই, না বাচক। অভাব বুঝাচ্ছে কি, নাই, অনুপস্থিতি। তাহলে অভাব, অনুপস্থিতি, নাই বুঝাইলে কি হয়, নয়ার্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি হয়। দেখো অক্সিজেন হয় এক প্রকার গ্যাস, ঠিক আছে, অক্সিজেন হয় কি এক প্রকার গ্যাস। এখানে কি হয়েছে, অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি হয়েছে। কিভাবে হয়েছে দেখো, যেমন কি অক্সিজেন, অক্সিজেন হয় এক প্রকার গ্যাস। এই গ্যাসের মধ্যে শুধুমাত্র অক্সিজেনই আছে, নাই, শুধুমাত্র অক্সিজেন কিন্তু নাই, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, অনেক রকমের গ্যাস আছে। যখন আমি বলছি অক্সিজেন হয় এক প্রকার গ্যাস, তখন আমি শুধুমাত্র অক্সিজেনকে তোমার কি করছি, অক্সিজেনকে গ্যাসের মধ্যে অন্তর্ভুক্ত করছি, তাই না। তাহলে কি অক্সিজেন শুধুমাত্র এক প্রকার গ্যাস। এটা যখন আমি বলছি তখন আরও যে বাকি গ্যাসগুলো আছে সেটাও এর অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, তাই না। তাহলে মানে কি বেড়ে যাচ্ছে। এই অক্সিজেনের থেকে গ্যাসের ব্যাক্তার্থটা কি বেশি, অক্সিজেনের থেকে গ্যাসের ব্যাক্তার্থটা, অক্সিজেন এক প্রকার গ্যাস কিন্তু এই গ্যাসের মধ্যে হাইড্রোজেন, নাইট্রোজেন সব কিছুই আছে। তাইলে অক্সিজেন হয় এক প্রকার গ্যাস, অক্সিজেনের থেকে এই গ্যাসের ব্যাক্তার্থটা কি বেশি, উদ্দেশ্য পদের থেকে বিধেয় পদের ব্যাক্তার্থটা কি বেশি। তখন এটা কি হয়ে যাচ্ছে, অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি হচ্ছে, মানে ব্যাক্তার্থের দিক থেকে বেড়ে যাচ্ছে। তারপর দেখো ভাত হয় একটা জিনিস যা বাংলাদেশের খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। ভাত হয় একটা জিনিস যা বাংলাদেশের খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। এর মধ্যে না জাত্যার্থ আছে, না জীববৃত্তি আছে, না বুদ্ধিবৃত্তি আছে। এটা একটা আওলা ঝাওলা কথাবার্তা বলছে, বর্ণনা দিছে, বুঝাইছে। এই জন্য এটাকে বলা হচ্ছে হলে তোমার কি অবান্তর লক্ষণজনিত অনুপপত্তি। গ্লোসিয়ার হয় বরফের নদী। একটু আগে আমি বললাম এই গ্লোসিয়ার মানেই বরফের নদী। যেমন আমি যদি বলি ঝিনুক হয় ঝিনুক, হইলো না, আমি তো ঝিনুকই, তাই না। বা আমি যদি বলি আমার নাম সাজিয়া আফরোজ ঝিনুক, আমি যদি বলি সাজিয়া হয় ঝিনুক, তাহলে আমি তো সাজিয়া একটাই মানুষ, তাই না। আমাকে আবার আমি বলার তো কিছু নাই, তাই না। এরকমই হচ্ছে গ্লোসিয়ার মানেই বরফের নদী। তাহলে গ্লোসিয়ারকে আমি আবার বরফের নদী বলছি, মানে এক ভাষা আমি দুইবার ব্যবহার করছি। এই জন্য এটা কি হয়েছে, এটা চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। আবার এই যে দেখো বিদ্যালয় হয় শিক্ষা প্রতিষ্ঠান, এটাও অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি হয়েছে। তাহলে বিশ্ববিদ্যালয় হয় কি শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে স্কুল, কলেজ, মাদ্রাসা সমস্ত কিছু আছে। এই বিশ্ববিদ্যালয়ের থেকে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাক্তার্থ বেশি, মানে উদ্দেশ্যের থেকে বিধেয়র ব্যাক্তার্থ যদি বেশি হয় তাহলে অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। আর উদ্দেশ্য থেকে বিধেয় যদি ব্যাক্তার্থের দিক থেকে কম হয় সেই ক্ষেত্রে তোমার অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। তারপরে দেখো মানুষ হয় শিক্ষিত জীব। এই যে আমি একটু আগে যেটা পড়াইলাম শিক্ষিত জীব, এই মানুষের থেকে শিক্ষিত জীব ব্যাক্তার্থের দিক থেকে কম হয়েছে জন্য অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি হয়েছে। এটাকে বলা হয় উদ্দেশ্য পদ, এটাকে বলা হয় বিধেয় পদ। উদ্দেশ্য পদের থেকে বিধেয় পদ ব্যাক্তার্থের দিকে কম হলে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি হয়, এবং উদ্দেশ্য থেকে তোমার বিধেয় পদের ব্যাক্তার্থ বেশি হলে অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে।
যে আইনজ্ঞ বিচার ক্ষমতা করেন তিনি বিচারক, তাহলে যে আইনজ্ঞ বিচার ক্ষমতা করেন তিনি বিচারক, তাহলে এক কথা কতবার ব্যবহৃত হয়েছে দেখো। এই জন্য এটা কি চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। শান্তি হলো যুদ্ধের অনুপস্থিতি, অনুপস্থিতি মানে নাই, এবং নাই মানে কি না, না মানে নয়ার্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি। উট হয় মরুভূমির জাহাজ, এটা কি রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। জ্ঞানই শক্তি, এর মধ্যে যাত্রার্থের জীববৃত্তি বুদ্ধিবৃত্তি কিছুই নাই, এই জন্য অবান্তর লক্ষণজনিত অনুপপত্তি। স্বাস্থ্য অসুস্থতার অনুপস্থিতি, অনুপস্থিতি মানে নাই, নয়ার্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি। আচ্ছা, সঙ্গীত হয় দুর্মূল্য কোলাহল, এটা কি দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। যিনি শিক্ষকতা করেন তাকে শিক্ষক বলে, চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। এক জিনিস বারবার ব্যবহৃত হয়েছে, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ সভ্য জীব, অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। তারপরে কি আছে, প্রয়োজনীয় আবিষ্কারের জননী, এটা রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। এবার দেখো সংজ্ঞার কিছু সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা মানে কিছু কিছু জায়গায় সংজ্ঞা প্রদান করা যায় না। সেটা কি, পরমতম জাতির সংজ্ঞা দেওয়া যায় না। পরমতম জাতি কি, যেটাকে শ্রেণীবাচক করা যায় না, যেটার কোনো ডিভাইডেড করা যায় না, যেটাকে ভাগে ভাগে বিভক্ত করা যায় না, যেটা উচ্চতর জাতি, যেটার কোনো ভাগ করা যায় না, সেটাকে পরমতম জাতি বলা হয়। এবং পরমতম জাতির কি দেওয়া যায় না, সংজ্ঞা দেওয়া যায় না। এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশিষ্ট বস্তুর সংজ্ঞা দেওয়া যায় না। বিশিষ্ট বস্তু মানে ধরো কি আমি বলছি যে কোনো একটা, যেমন ধরো আইফোন, এটা একটা কি বিশিষ্ট বস্তু, এই বিশিষ্ট বস্তুর সংজ্ঞা দেওয়া যায় না, কারণ ও তো ওকে অন্য কিছুর সাথে কম্পেয়ার করা যাচ্ছে না, তাই না? যখন অন্য কিছুর সাথে কম্পেয়ার করা যাবে না তখন সেটার সংজ্ঞা দেওয়া যাবে না। এরকম বিশিষ্ট ব্যক্তি বা বিশিষ্ট নামবাচক ব্যক্তি, যেমন আমি, ধরো এটা আমি গত ক্লাসেও পড়াইছি, প্রথম পার্ট 2তে পড়াইছি, যেটা আমাদের স্বপ্নপূরণ প্রিমিয়াম ব্যাচ 2.0-তে ক্লাস হয়েছিল, ওইখানে এই ক্লাস এখনও রেকর্ডেড আছে। যেমন আমি কি, একমাত্র যেমন কি আমি তোমাদের ঝিনুক ম্যাডাম, তাই না? তাহলে আমার কি দেওয়া যায় না, সংজ্ঞা দেওয়া যায় না আলাদা করে। কিন্তু চলশিখি প্ল্যাটফর্মের প্রত্যেকটা টিচার তার মধ্যে ঝিনুক ম্যাডাম যুক্তিবিদ্যা ক্লাস নেয়, এইটা হচ্ছে তোমার কি সংজ্ঞা। তাহলে কি বিশিষ্ট ব্যক্তি বা বিশিষ্ট বস্তু এগুলার সংজ্ঞা দেওয়া যায় না। তারপর দেখো মনের মৌলিক গুণের সংজ্ঞা দেওয়া যায় না। মনের যে মৌলিক গুণগুলো আছে, যেমন চিন্তা, দুঃখ, কষ্ট, আনন্দ, হাসি, কান্না, বেদনা, এইটা হচ্ছে মানুষের মনের মৌলিক গুণ। এই মৌলিক গুণগুলার সংজ্ঞা দেওয়া যায় না। বিশ্ব সত্তার কতগুলো ধারণার সংজ্ঞা দেওয়া যায় না, ঠিক আছে? আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের মোটামুটি অধ্যায় ভিত্তিক আলোচনা। এবার আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা বুঝছো কি না, আমাকে একটু কমেন্ট করে জানাও। আমরা সিকিউ এ চলে যাচ্ছি, এমসিকিউ পড়বো। এমসিকিউ এমসিকিউ আচ্ছা, আমরা এমসিকিউ পড়বো। তার আগে আমাকে একটু কমেন্ট করে জানাও বুঝতে পারেছো কি না। তোমরা কি সবাই বুঝতে পারেছো? আমাকে জানাও। কি রে, 250 শেয়ারও তো হয়নি। তাই সবাই আবার একটু শেয়ার করো তো, এমসিকিউ পড়াবো, আবার একটু শেয়ার করো সবাই। ক্লিয়ার আপু, ক্লিয়ার। সবাই 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 একটু শেয়ার করে দাও। ওরে বাবা, আপনি এরকম সাজায় গুছিয়ে দিয়েছেন। একটু পানি দিও তো পিয়াস। না না, নর্মাল, গরম পানি খাই না। টাটকা পানি। আর যেখান থেকে পানি দিচ্ছে ওটা 7 দিন আগে। না, তোমরা অ্যান্সার করো, 1 নাম্বারটা তোমাদের জন্য ছেড়ে দিলাম। এরপরে কার ক্লাস ভাইয়া? আচ্ছা, 1 নাম্বারটা অ্যান্সার করো।
রাশেদুল আলম, পুরা ক্লাসে তোমাকে দেখলাম না, ক্লাস যখন শেষ এসে বলতেছো বুঝি না, আরেকটু ভালো করে বুঝান। এই ক্লাস রেকর্ডেড থাকবে, তুমি 10 বার করবা, তারপরে যদি না বোঝো আমি আমার নাম চেঞ্জ করে ফেলবো। আচ্ছা তোমাদের সবাইকে বললাম একবার করে শেয়ার করে দিতে, আর একবার করে সবাই একটু শেয়ার করে দাও তো, সবাই আরেকবার করে শেয়ার করে দাও, সবাই আরেকবার শেয়ার করবা সবাই। আচ্ছা সবাই বলছে ক, ঠিক আছে আমরা দেখি তাহলে কি হবে অ্যান্সার। ভেরি গুড, যারা যারা ক বলেছে এবং সর্বপ্রথম যে বলছো তাকে থ্যাঙ্কস যে তুমি সবার আগে বলছো। আচ্ছা এবার আমি দেখবো সবার আগে অ্যান্সার কে দেয়, সবার আগে কে অ্যান্সার দেয় আমি এটা দেখব। দেখো 2 নাম্বার কি, পদের জাত্যার্থ কি? পরিবর্তিত গুণাবলী, সহায়ক গুণাবলী, অপরিহার্য গুণাবলী, অনাবশ্যক গুণাবলী। দেখি সর্বপ্রথম অ্যান্সার কে দেয়। শেয়ার ডান আপু, থ্যাংক ইউ সো মাচ, যারা শেয়ার করছো সবাইকে ধন্যবাদ। আচ্ছা 2 নাম্বার অ্যান্সার কে দেয় সবার আগে আমি দেখি। আইরিন সুলতানা 2 এর গ, ভেরি গুড ভেরি গুড, আইরিন সুলতানা 2 নাম্বারটা সবার আগে অ্যান্সার করছে। আচ্ছা 1 নাম্বারটা কে সবার আগে অ্যান্সার করছে আমি খেয়াল করিনি, চলে গেছে। অপরিহার্য গুণাবলী, ভেরি গুড ভেরি গুড, তাহলে 2 নাম্বারটা কি হবে? 2 নাম্বারটা হবে হচ্ছে পদের অপরিহার্য গুণাবলী। এবার দেখো পদের জাত্যার্থ হচ্ছে অপরিহার্য গুণাবলী। 3 নাম্বার কি, সংজ্ঞাই হলো প্রতিপাদনের মূল আশ্রয় বাক্য। এই বক্তব্য কোন দার্শনিক প্রদান করেছেন? দেখি তোমাদের জানা আছে কিনা, বইয়ের সাথে কেমন সম্পর্ক তোমাদের একটু দেখি, যে বইয়ের সাথে সম্পর্ক জানা আছে কিনা, বইও পড়ো কিনা দেখি। 3 নাম্বারটা অ্যান্সার করো তো, 3 নাম্বারটা একটু অ্যান্সার করো সবাই। আচ্ছা আর অ্যান্সারে শুধুমাত্র ক খ গ ঘ লিখবে না, 2 এর ক, 3 এর ক বা 3 এর খ এভাবে অ্যান্সার করবা, শুধুমাত্র ক খ গ ঘ অ্যান্সার করবা না। আপু আমিও তো বলছি, হ্যাঁ সবাই বলছো, ও আগে বলছিল এই জন্য ওর নামটা বলছি। আচ্ছা শুভ ঘোষ বলছে 3 এর গ। আচ্ছা শুভ ঘোষ হচ্ছে 3 নাম্বারটা প্রথম অ্যান্সার করলো, ওই বলছে 3 এর গ। তারপরে বলছে কে, মাহাদি হাসান বলছে 3 এর গ, নীলকাব্য বলছে 3 এর ক। আচ্ছা আমি শুধুমাত্র ক খ গ ঘ অ্যান্সার কাউন্ট করব না। অনুশ্রী বলছে 3 এর গ। আচ্ছা 3 এর গ সর্বপ্রথম কে বলছে? শুভ ঘোষ। শুভ ঘোষ হচ্ছে বললো, দেখি আমরা দেখি কে, আমরা একটু দেখি। কারোর অ্যান্সারই হয় নাই, যে বলছো খ তার অ্যান্সার হয়েছে, তার অ্যান্সার হয়েছে। আচ্ছা কেউই অ্যান্সার, আচ্ছা আদিবা বলছে হচ্ছে জোসেফ, আদিবার অ্যান্সারটা হয় নাই, ভেরি গুড। জোসেফ 3 এর ক হয় নাই, কারোরই হয় নাই। 3 এর গ বললো কি জোবা বলছে 3 এর গ হয় নাই, জোসেফ হবে না, সবাই ভুল করছো। 3 এর গ বলছো কেন? হাই হাই। আচ্ছা সংজ্ঞাই হলো প্রতিপাদনের মূল আশ্রয় বাক্য, এই বক্তব্য করেছেন হচ্ছে অ্যারিস্টটল। দেখো তোমাদের অবস্থা। তারপরে দেখো 4 নাম্বার, সংজ্ঞায় জাত্যার্থের অতিরিক্ত গুণ উপলক্ষণ থাকলে কোন অনুপপত্তি ঘটে? কেবলই পড়াইছি, এটার অ্যান্সার দাও সবাই ঝটপট, মাত্রই পড়াইছি। আচ্ছা আমরা এমসিকিউ পড়ছি, সবাই একটু শেয়ার করে দেই, ক্লাসটা বাকিদের জন্য বেনিফিট হবে। আমরা এমসিকিউ পড়ছি, সবাই শেয়ার করে দেই। 3 এর অ্যান্সার, 4 এর অ্যান্সার কি হবে? আচ্ছা রাই ই, আমি বি বলছি, ভেরি গুড। মোহন আমি বলছি 3 এর খ, ভেরি গুড। আচ্ছা প্রথম কে বলছে? সামিয়া বলছে 4 এর গ, সামিয়া প্রথম বললো 4 এর গ। আমি আবারও বলছি শুধু ক খ গ ঘ বললে অ্যান্সার আমি দেখবো না, আমি বলছি নাম্বার দিয়ে অ্যান্সার বলতে হবে, তোমরা কথা বুঝো না। আচ্ছা তাহমিনা বলছে বাহুল্য,
দেখ কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা। আচ্ছা তাহলে কি 4 কি হবে, সংজ্ঞায় জাত্যার্থের অতিরিক্ত গুণ থাকলে কি হবে, বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি হবে। যারা যারা এই অ্যান্সার করছো সবার অ্যান্সার হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে দেখো 5 নাম্বার, মানুষ হচ্ছে পক্ষবিহীন দ্বিপদ জীব, এই কথা কে বলেছেন? অ্যারিস্টটল, প্লেটো, মিল, হ্যামিল্টন। এটা আমি ক্লাসের মধ্যে পড়াইছি, পার্ট 1 এর ক্লাস যখন হয়েছে তখন আমি এটা পড়াইছি। এটা আমাকে একটু অ্যান্সার করো সবাই, এটা কি হবে? ঝটপট ঝটপট অ্যান্সার করো তো, সবাই অ্যান্সার করো। 5 আমরা 5 পড়ছি, 5 5 বলছে খ, কে বলল? তাবাসসুম ইসলাম সিনহা। আচ্ছা তাবাসসুম ইসলাম সিনহা বলছে 5 খ। আর এখানে কি বলছে? ফারিয়া শেখ গ, হয় নাই। ইসরাত জাহান স্মৃতি 5 ক, হয় নাই। লাভলি ইয়াসমিন 5 খ, সামিয়া 5 খ, আচ্ছা হয়েছে। সাবিয়া ইয়াসমিন শিরিন 5 ক, হয় নাই। বিকাশ সাহা 5 খ, ভেরি গুড। প্লেটো, এটা হবে কি? আচ্ছা আমরা দেখি কি হয়, প্লেটো নাকি মিল নাকি অ্যারিস্টটল নাকি হ্যামিল্টন, আমরা একটু দেখি। তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে প্লেটো। কে বলেছেন এই কথা? প্লেটো বলেছেন, ক্লাসের মধ্যে পড়াইছি। ক্লাসে মনোযোগ না দিলে যেটা হয়। 6 নাম্বার দেখো, বেদনা হচ্ছে আনন্দের অভাব, একটু আগে পড়াইছি, বেশিক্ষণ হয়নি, 5 মিনিট হয়নি। এটা কি হবে বলো, সবাই ঝটপট কমেন্ট করো। এটা কি হবে? মানুষ হচ্ছে তোমার বেদনা হচ্ছে আনন্দের অভাব। এই উদাহরণে কোন অনুপপত্তি ঘটেছে? এই উদাহরণে ঘটেছে হচ্ছে তোমার কি? নয়ার্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি। কি? নয়ার্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। 6 ক, আর্ঘ বর্মন। আচ্ছা মোহাম্মদ হাসান রায়ান। আচ্ছা আইরিন সুলতানা বলছে 5 নাম্বারটা সবার আগে আমি বলছি খ। আমার এখানে যে কমেন্ট আসে আমি তো ওটাই পড়ি বাবা, তোমার টাগে আসি নাই, যার টাগে আসছে ওটাই পড়ছি। তাহলে এটা হবে নয়ার্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি। সঙ্গীত হলো দুর্মূল্য কোলাহল, এটা কি? এটা কোন ধরনের উদাহরণ? এটাও পড়াইলাম কেবল, এটা হচ্ছে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। তারপরে দেখো কি আছে, সঙ্গীয় পদের জাত্যার্থের অতিরিক্ত গুণ উল্লেখ করলে কোন অনুপপত্তি ঘটে? সঙ্গীয় পদের মানে যে পদের আমরা সংজ্ঞা দিচ্ছি সেই পদের যদি অতিরিক্ত গুণ উল্লেখ করা হয় তাহলে কোন অনুপপত্তি ঘটে? অতিরিক্ত বলছি আমি। অতিরিক্ত গুণ উল্লেখ করলে কি বাহুল্য হয় নাকি অতিব্যাপক হয় নাকি রূপক হয় নাকি অব্যাপক হয়? এইটার আমি অবস্থা দেখি, এইটা কে অ্যান্সার করতে পারে এটা আমি দেখব, দেখি কার মাথার ব্রেন আছে এটা আমি দেখি। আচ্ছা 8 বি বলছে জিহাদ হাসান চৌধুরী, তারপরে মেহেদি হাসান, যার যার অ্যান্সার হচ্ছে ওদের নামই পড়ছি। মোহন, ওদের নামই পড়বো যার যার অ্যান্সার হচ্ছে। উদয় খান, বর্ষা ইসলাম, লাবণী আক্তার, ইসরাত জাহান সৃষ্টি, আচ্ছা কামরুল হোসেন, প্রান্ত দাস, মিসকাতুল আহমেদ। আচ্ছা ভেরি গুড। যাদের যাদের নাম বললাম, তাবাসসুম ইসলাম সিনহা, তোমাদের যাদের নাম বললাম তাদের অ্যান্সারটা হয়েছে, বাকিদের অ্যান্সার হয় নাই। বাকিদের অ্যান্সার হয় নাই মানে তোমাদের অ্যান্সারও হয় নাই, কারোর অ্যান্সারই হয় নাই। এটা হবে কি? সঙ্গীয় পদের জাত্যার্থের অতিরিক্ত গুণ উল্লেখ করলে কি হবে? অতিরিক্ত গুণ উল্লেখ করলে এখানে অ্যান্সার ভুল দেওয়া আছে, এটা হবে হচ্ছে অতি ব্যাপক। ঠিক আছে, এখানে অ্যান্সার ভুল দেওয়া আছে, টেনশন করার কারণ নেই। সংজ্ঞাকরণে সংজ্ঞার্থ জটিল ও কঠিন হলে কি ভ্রান্তি ঘটে? তাহলে জটিল ও কঠিন হলে কি হয়? দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। সংজ্ঞাকরণে যদি সংজ্ঞার্থ জটিল ও কঠিন হয় তাহলে কি ভ্রান্তি ঘটে? তাহলে ঘটে হচ্ছে তোমার দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যুক্তিবিদ কপি যৌক্তিক সংজ্ঞার কয়টি প্রয়োজনীয়তার কথা বলেছেন? 5, 4, 3 নাকি 6? তাহলে যুক্তিবিদ কপি যৌক্তিক সংজ্ঞার কয়টি প্রয়োজনীয়তার কথা বলেছেন? তোমরা একটু অ্যান্সার করো দেখি, কয়টার কথা বলেছেন দেখি। অনামিকা পালের আজকে কি অবস্থা? প্রত্যেক দিন তো দেখি ভালোই অ্যাক্টিভ থাকো, ক্লাস করো, নোট করো। আজকে দেখতেছি ক্লাসে কোনো মনোযোগ নাই, কোনো অ্যাক্টিভিটি নাই, অ্যান্সার করতেছো না, কি অবস্থা?
তাহলে এটা হবে হচ্ছে 5। যুক্তিবিদ কপি যৌক্তিক সংজ্ঞার কয়টি প্রয়োজনীয়তার কথা বলেছেন? 5টি প্রয়োজনের কথা বলেছেন। জিহাদ হোসেন চৌধুরী, ভেরি গুড। মোহন, ভেরি গুড। তাহলে এটা হবে কি? 5টি। তারপরে দেখো, যৌক্তিক সংজ্ঞার প্রধান উদ্দেশ্য কি? প্রচলিত চিন্তা ব্যক্ত করা, পদের তাৎপর্য ব্যক্ত করা, পদের অর্থ সুনির্দিষ্ট করা। নিচের কোনটি সঠিক হবে? ক নাম্বার, খ, গ নাকি ঘ? একটু ভালো করে তোমরা দেখে নাও, একটু ভালো করে দেখে নাও। নেক্সট ক্লাস যেদিন হবে সেদিন রুটিন দেওয়া হবে। তোমরা শব্দপূরণ প্রিমিয়াম ব্যাচে যুক্ত হয়ে যাও সবাই, এবং পেজটা ফলো করবা। ওখানে আমাদের ফ্রি ক্লাসের নোটিশ দেওয়া হয়, মানে রুটিন দেওয়া হয়, সবাই একটু খেয়াল করবা। দেখ, আমি পড়াচ্ছি 11, ওরা এখন 9 পড়ে আছে। তাহলে এটা কি হবে আমরা দেখি। 11 নাম্বার হবে হচ্ছে গ, 2 এবং 3, 2 এবং 3। 12 নাম্বার দেখো, সংজ্ঞা ও বর্ণনার মধ্যে পার্থক্য রয়েছে সুনির্দিষ্ট নিয়মের ক্ষেত্রে, পদ্ধতির ক্ষেত্রে, অনুপপত্তির ক্ষেত্রে। নিচের কোনটি সঠিক? ক, খ, গ, ঘ। ক, খ, গ, ঘ কি হবে বলো তো? এটা হবে হচ্ছে তোমার, আচ্ছা এটার তোমরা অ্যান্সার করো ভাইয়া। এই যে এই স্লাইড তো যারা আমাদের ফ্রি গ্রুপে আছে ওদের দিয়ে দেওয়া হবে, তাই না? তাবাসসুম ইসলাম সিনহা, আলহামদুলিল্লাহ আপনি ক্লাস অনেক ভালো, আমি অনেক ভালো বুঝি। তুমি মনোযোগ দাও বিধায় তুমি বুঝতে পারো। সবাই ভালো ক্লাস নেয়, তোমরা যেখানেই পড়ো মনোযোগ দিয়ে পড়লেই তোমরা বুঝতে পারবে। আচ্ছা 12 কি? 12 সবাই বলতেছে যে ঘ, ভেরি গুড। যারা যারা ঘ অ্যান্সার করছো তাদের প্রত্যেকের অ্যান্সার হয়েছে। তারপরে দেখো কি আছে 13, আপতিক সংজ্ঞায় অতিরিক্ত গুণটি হচ্ছে উপলক্ষণ, অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এটা হবে হচ্ছে খ নাম্বার, অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তারপরে দেখো, পাখি হয় পক্ষী জাতীয় জীব, এই সংজ্ঞায় কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? 14 নাম্বার, দুর্বোধ্য, চক্রক, রূপক, বাহুল্য সংখ্যা। এগুলো প্র্যাকটিস করতে হয়, এগুলাই এমসিকিউ আসে। দেখো তো এটা পারো কিনা, এটা একটু প্র্যাকটিস করো, এটা পারো কিনা দেখো। 13 নাম্বারটা দেখো। চোদ্দোর হচ্ছে কি বলছে? গ, রূপক। রূপক তো গতে নাই, ও সরি সরি, এটা গ হবে, এখানে টাইপিং মিস্টেক, ঘ লেখা হয়েছে। পাখি হয় পক্ষী জাতীয় জীব, সবাই কি বলছে? দুর্বোধ্য। আচ্ছা দেখি তো এটা দুর্বোধ্য হয়, চক্রক হয়, রূপক হয় নাকি বাহুল্য হয়? দেখি, সবাই রূপক বলছো, আসলে কি এটা রূপক হবে বলো তো? এটা কি রূপক হবে? পাখি এবং পক্ষী এই দুইটার মধ্যে পার্থক্য কি আছে? একই শব্দ দুইবার ব্যবহার হচ্ছে, তাহলে একই শব্দ দুইবার ব্যবহার হলে কি হয়? চারুক বা চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি হয়। তাহলে পাখি হয় পক্ষী জাতীয় জীব, একটু আগেই বললাম, মাথা ফ্রেশ রাখতে হবে, কনসেন্ট্রেট করতে হবে, তারপরে অ্যান্সার করতে হবে। পাখি এবং পক্ষী এই দুইটার মধ্যে কোনো তফাৎ নাই, দুইটা একই শব্দ, একই ভাষা দুইবার ব্যবহার হচ্ছে, তাহলে একই শব্দ বা সামর্থক শব্দ দুইবার ব্যবহার করলে চারুক সংজ্ঞাজনিত অনুপপত্তি বা চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি হবে। তাহলে এটা কোন অনুপপত্তি? চক্রক সংজ্ঞা। তাহলে দেখো কি অবস্থা তোমাদের, একজনও সঠিক অ্যান্সার করতে পারো নাই, একজনও ঠিক অ্যান্সার করতে পারো নাই। আচ্ছা দেখো, সংজ্ঞার কাজ হচ্ছে পদের অর্থকে নির্দিষ্ট করা, পদের অর্থকে সরলীকরণ করা, চিন্তাকে সঠিক পদে পরিচালিত করা। নিচের কোনটা সঠিক হবে? তাহলে 15 নাম্বার কি হবে? 15 নাম্বার নিচের কোনটা ঠিক হবে? এটা হবে হচ্ছে তোমার ঘ নাম্বার, ক 1 2 3, তিনটাই হবে। তারপরে 16 নাম্বার দেখো, যৌক্তিক সংজ্ঞা প্রদানের মাধ্যমে নিচের কোনটি দূর করা যায়? সদর্থক পদের অসঙ্গতি, নয়ার্থক পদের অসঙ্গতি, বাক্যের অসঙ্গতি, শব্দের অসঙ্গতি। বাক্যের অসঙ্গতি কি হবে? এটা বাক্যের অসঙ্গতি, মানে বাক্যের মধ্যে যে ভুল ভ্রান্তিগুলো আছে সেই ভুল ভ্রান্তি দূর করা যায় হচ্ছে যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে। জাত্যার্থ কি? এটা আমরা পড়ছি পদের অপরিহার্য গুণাবলী, প্রথমটাতেই পড়ছি। আচ্ছা, বিশিষ্ট নামবাচক পদের সংজ্ঞা না দিতে পারার কারণ কোনটি? আচ্ছা আমরা একটু আগে বললাম বিশিষ্ট নামবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না, কিন্তু কেন দেওয়া যায় না? বিভেদক লক্ষণ নির্ণয় করা যায় না বলে, সম্পূর্ণ নিয়ম মানা যায় না বলে, চিন্তন সম্পর্কিত বিষয় প্রকাশ করা যায় না বলে,
লক্ষিত বিষয়ে জ্ঞান দিতে না পারার জন্য। বিভেদক লক্ষণ মানে, বিভেদক মানে ভাগ করা যায় না, ডিভাইডেড করা যায় না, এই জন্য এটাকে বলা হয় বিভেদক লক্ষণ। তাহলে অবশ্যই কি হবে, তোমার বিভেদক লক্ষণ নির্ণয় করা যায় না। যেমন একটা বিশিষ্ট ব্যক্তি বা বিশিষ্ট স্থান বা বিশিষ্ট বস্তুকে তার অন্তর্গত অন্য কিছুতে ডিভাইডেড করা যায় না। যখন ডিভাইডেড করা যায় না তখন সেটাকে বিভেদক বলা হয় যুক্তিবিদ্যার ভাষায়। তাহলে বিভেদক লক্ষণ নির্ণয় করা যায় না বলেই বিশিষ্ট বস্তু বা বিশিষ্ট স্থান বা বিশিষ্ট ব্যক্তির তোমার সংজ্ঞা দেওয়া যায় না। যাত্রার্থের কম বেশি উল্লেখ করলে কত ধরনের অনুপপত্তি ঘটবে? 2, 4, 3, 5। তাহলে আমরা যদি যাত্রার্থের কম বেশি করি তাহলে কি হবে? 1 নাম্বার নিয়মে পড়েছিলাম, 1 নাম্বার নিয়মে পড়েছিলাম যাত্রার্থের কম বেশি করলে কয়টি অনুপপত্তি ঘটে। 1 নাম্বারে পড়েছিলাম। একটু অ্যান্সার করো তো সবাই, একটু সবাই অ্যান্সার করো তো। 1 নাম্বারে আমরা পড়েছিলাম, সবাই একটু আমরা অ্যান্সার করি। কি হবে দেখি? 19 বলছে খ। জান্নাতি আক্তার, জান্নাতি আক্তার কি বলছে? 19 খ। ভেরি গুড। 19 কি হবে? 19 হবে হচ্ছে খ। 4টা নিয়ম লঙ্ঘন, যেমন কি বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি, তারপরে অতি অবান্তর সংজ্ঞাজনিত অনুপপত্তি, অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। 1 নাম্বার নিয়ম লঙ্ঘন করলে এই 4টা নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি ঘটে। 20 দেখো, সংজ্ঞায় যাত্রার্থের অতিরিক্ত গুণ উল্লেখ থাকলে কোন অনুপপত্তি ঘটবে? অতিরিক্ত গুণ যদি উল্লেখ থাকে সেই ক্ষেত্রে কি হয়? অতিরিক্ত থাকলে বাহুল্য হয়, অবান্তর হয়, নাকি অব্যাপক হয়, না অতি ব্যাপক হয়? এটাও কিন্তু জানার বিষয়। এগুলাই কিন্তু কনফিউশন তৈরি করে, যেগুলাই কনফিউশন হয় যে কি হবে, তাইলে আমরা তো এইভাবে পড়ি নাই। তাহলে অতিরিক্ত যদি গুণ থাকে সেই ক্ষেত্রে কি হয়? বাহুল্য। অতিরিক্ত গুণ মানে যাত্রার্থের অংশ, আর অবান্তর মানে যাত্রার্থের অংশ নয়। তাহলে যখন গুণ বলা হচ্ছে তার মানে ওটা যাত্রার্থের অংশ, আর অতিরিক্ত যখন বলা হচ্ছে তখন সেটা কি? যাত্রার্থের অতিরিক্ত অংশ। আর অতিরিক্ত মানে কি? বাহুল্য সংজ্ঞা। বাহুল্য কখন হয়? যখন উপলক্ষণ হয়। একটু ম্যাথের মতো যদি তুমি একটু মাথা ঠান্ডা করে যদি ক্যালকুলেশন করে বোঝার চেষ্টা করো তাহলে তুমি অবশ্যই সঠিক অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তো মোটামুটি আমরা এই কয়েকটা পড়লাম। এই যে তোমরা ফ্রি গ্রুপে যারা আসো, স্বপ্নপূরণ প্রিমিয়াম ব্যাচ 2.0 এই গ্রুপে যারা আসো তাদেরকে আজকে যে পড়াটা আমি পড়ালাম সেই স্লাইড সহ সিকিউ এবং এমসিকিউ এর স্লাইড, এখানে আরও এমসিকিউ আছে, এই এমসিকিউ এবং সিকিউ এর স্লাইড তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। যারা যারা গ্রুপে যুক্ত নয় তারা প্রথম কমেন্টটা চেক করো, চেক করে গুগল ফর্ম পূরণ করে আমাদের স্বপ্নপূরণ যে প্রিমিয়াম ব্যাচ 2.0 ওই গ্রুপে যুক্ত হয়ে যাও। ওই গ্রুপে তোমার এই যে ক্লাস হলো এই ক্লাসের উপর পরীক্ষা নেওয়া হবে, এই পরীক্ষার উপর কন্টেস্ট করে তোমাদের হুডি দেওয়া হবে, স্মার্টফোন দেওয়া হবে। পাশাপাশি তোমাদের এই যে ক্লাস হলো এই ক্লাসের যে পুরা স্লাইডটা, এই স্লাইডটাও তোমরা পেয়ে যাবা। তো তোমাদের কি করতে হবে? তোমাদের অবশ্যই আমাদের গ্রুপে যুক্ত হতে হবে। এই গ্রুপে যুক্ত হওয়ার জন্য কোনো ফি নাই, কিছুই নাই। আমরা সম্পূর্ণ ফ্রিতে যেমন পড়াচ্ছি গ্রুপেও যুক্ত হতে পারবা সম্পূর্ণ ফ্রিতে। প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, ওই গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে, ওই গুগল ফর্মটা পূরণ করে তোমার সকল তথ্য সঠিকভাবে দিয়ে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও এবং যাবতীয় যে জিনিসগুলো আছে, স্লাইড নেওয়া, কন্টেস্টে অংশগ্রহণ করা, রেগুলার এক্সাম দেওয়া, হ্যান্ড নোট পোস্ট করা, এগুলো করো, তাহলে তোমরা হুডি পাবা, পাশাপাশি কি পাবা? একটা স্মার্টফোনও পাবা। তো ঠিক আছে, আজকের ক্লাস কেমন লাগলো? অনেক ভালো বুঝাইছেন আপু আপনি। আপু কালকে এক্সামে ফুল চ্যাপ্টার থেকে হবে? জি, ফুল চ্যাপ্টার থেকেই হবে। মানে ফুল চ্যাপ্টার মানে দ্বিতীয় অধ্যায় যেটা পড়াইছি, প্রথম এক্সামটা হয়েছে, প্রথম এক্সামটা শুধু আমি অর্ধেক পড়াইছিলাম, ওই অর্ধেকের উপরে আমি প্রথম এক্সাম নিয়েছি। এখন আমরা ফুল অধ্যায় পড়ছি এবং পুরো এক্সামটা ফুল অধ্যায়ের উপরেই হবে। তোমাদের 20টা এমসিকিউ এর এক্সাম হবে। আচ্ছা ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আপুর জন্য দোয়া করো, তোমাদের যাতে আরও ভালোভাবে বুঝাইতে পারি, আরও ভালো করে ক্লাস নিতে পারি, এই দোয়া করো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সবার সাথে দেখা হবে। সবাইকে এক্সামের জন্য শুভকামনা। গ্রুপে তাড়াতাড়ি আমরা এক্সামের লিঙ্ক দিয়ে দিব। সবাইকে এক্সামের জন্য শুভকামনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে দাঁড়াও, আসসালামু আলাইকুম।